হ্যাঁ ব্রন, এর আগের ভিডিওতে আমরা জেনেছি হ্যাকিং সম্পর্কে, হ্যাকিং কত প্রকার, কি কি ইথিক্যাল হ্যাকিং কি, বিভিন্ন প্রকার সাইবার সিকিউরিটি ল সম্পর্কে জেনেছি, সাইবার ক্রাইম কি হয়ে থাকে, একজন ইথিক্যাল হ্যাকারের প্রয়োজন কেন, এই সমস্ত কিছু সম্পর্কে জেনেছি। আজকের ভিডিওতে আমরা জানবো অপারেটিং সিস্টেম সম্পর্কে, বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম সম্পর্কে জানবো, অপারেটিং সিস্টেম কিভাবে কাজ করে এবং এর পাশাপাশি হ্যাকাররা কোন ধরনের অপারেটিং সিস্টেম ব্যবহার করে এবং তাছাড়া লিনাক্স এবং উইন্ডোজের ভিতর পার্থক্য, 32 বিট আর 64 বিট অপারেটিং সিস্টেমের ভিতর পার্থক্য, কার্নেল কি, তারপর একটা অপারেটিং সিস্টেম কিভাবে কাজ করে এবং এর পাশাপাশি বিভিন্ন অপারেটিং সিস্টেমের হিস্ট্রি সম্পর্কে জানবো। তো চলুন শুরু করা যাক। অপারেটিং সিস্টেম হলো এক ধরনের সফটওয়্যার যেগুলোকে সিস্টেম সফটওয়্যারও বলা হয়ে থাকে। অপারেটিং সিস্টেমের কাজ হলো কম্পিউটারের যে সমস্ত কম্পোনেন্টগুলো রয়েছে ওইগুলো ইউজার যেন কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে কন্ট্রোল করতে পারে। তো এই ক্ষেত্রেই আসলে অপারেটিং সিস্টেম তৈরি করা হয়ে থাকে। আর এই বাদেও বিভিন্ন ধরনের কাজ আছে। তো বিভিন্ন ধরনের সিস্টেম সফটওয়্যার কিন্তু অপারেটিং সিস্টেমের উপর রান করে, যেমন কিছু সফটওয়্যারের নাম মাইক্রোসফট অফিস, নোটপ্যাড, বিভিন্ন ধরনের গেম, এগুলো কিন্তু বিভিন্ন ধরনের সফটওয়্যার। তো এই সফটওয়্যারগুলো রান করার জন্য আমাদের একটা সিস্টেমের প্রয়োজন হয়, সেই সিস্টেমটাকে অপারেটিং সিস্টেম বলে। যেহেতু এই সিস্টেমটা সবকিছু অপারেট করতেছে, সো দ্যাট এটাকে অপারেটিং সিস্টেম বলা হয়ে থাকে। তো আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারছেন। আর কিছু অপারেটিং সিস্টেমের নাম হলো উইন্ডোজ, অ্যান্ড্রয়েড, লিনাক্স, ম্যাক এটসেট্রা। তো এখন কথা অপারেটিং সিস্টেমের হিস্ট্রি সম্পর্কে জানা যাক। প্রথম অপারেটিং সিস্টেম ডেভেলপ করা হয় 1950 সালে। দি জেনারেল মোটর রিসার্চ ল্যাব ইমপ্লিমেন্ট করে তাদের প্রথম অপারেটিং সিস্টেম 1950 সালে তাদের IBM 701 এর জন্য। In the mid-1960s, operating system started to use disk. আর 1960 সালে ইউনিক্স অপারেটিং সিস্টেম ডেভেলপ করা হয়ে থাকে। মাইক্রোসফটের তৈরি প্রথম অপারেটিং সিস্টেম ছিল ডস। এটা তৈরি করা হয়েছিল 1981 সালে। 1985 সালে গ্রাফিক্যাল ইন্টারফেস তৈরি করা হয়। আর তারপর থেকে এখন বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম আছে আর বিভিন্ন রকম ইন্টারফেসে এটা অ্যাভেলেবেল আছে। ভাবছেন সাইবার সিকিউরিটিতে ক্যারিয়ার তৈরি করবেন, ইথিক্যাল হ্যাকিং শিখবেন? টেকনিক্যাল বাংলায় পেয়ে যাবেন অসংখ্য ধরনের ইথিক্যাল হ্যাকিং এবং সাইবার সিকিউরিটির বাংলা কোর্স। শিখতে পারবেন কমপ্লিট ইথিক্যাল হ্যাকিং এবং থাকছে অসংখ্য বাংলা কোয়ালিটি সম্পন্ন ভিডিও। ফেসবুক সিকিউরিটি এক্সপার্ট কোর্সের মাধ্যমে ফেসবুক রিলেটেড সকল ধরনের হ্যাকিং আপনারা শিখতে পারবেন এবং তাছাড়া নিজের ফেসবুক অ্যাকাউন্ট নিরাপদ রাখা, ফ্রি ফায়ার, পাবজি, গেম আইডি নিরাপদ রাখা, তাছাড়া নিজের সোশ্যাল নিরাপত্তা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। ওয়েবসাইট রিলেটেড সিকিউরিটি জানতে পারবেন ওয়েব সিকিউরিটি এক্সপার্ট কোর্সের মাধ্যমে। আপনার ওয়েবসাইটকে নিরাপদ রাখা অথবা ওয়েবসাইট কীভাবে হ্যাক হয়ে থাকে, কীভাবে ওয়েবসাইট হ্যাক হলে হ্যাক থেকে রিকভার করবেন, সমস্ত কিছু জানতে পারবেন। আপনার কাছে পিসি নেই কিন্তু মোবাইলের মাধ্যমে সমস্ত কিছু শিখতে চান, তাহলে ড্রাইড হ্যাকিং কোর্সের মাধ্যমে আপনি মোবাইলের মাধ্যমে সমস্ত কিছু শিখতে পারবেন। অর্থাৎ ইথিক্যাল হ্যাকিংয়ের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সমস্ত কিছু পেয়ে যাবেন এই কোর্সে। বাংলা ভাষায় কালি লিনাক্সের ভালো কোনো কোর্স খুঁজছেন, তাহলে ইথিক্যাল হ্যাকিং উইথ কালি লিনাক্স কোর্সটি আপনার জন্য। এই কোর্সে আপনারা কালি লিনাক্সের সমস্ত হ্যাকিং টুলের ব্যবহার এবং কোন টুলটা কীভাবে সেট আপ করবেন এবং বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কালি লিনাক্সের নলেজ পেয়ে যাবেন এই কোর্সে। ইথিক্যাল হ্যাকিংয়ে এক্সপার্ট হতে গেলে প্রোগ্রামিং আপনাকে জানতেই হবে। তো সেজন্য আছে আমাদের কোর্স প্রোগ্রামিং ফর ইথিক্যাল হ্যাকিং। নেটওয়ার্ক সুরক্ষা সম্পর্কে বিস্তারিত জানতে চান, নেটওয়ার্ক, ওয়াইফাই, মোবাইল সিগন্যাল, এগুলোর সিকিউরিটি বিষয়ে আপনি কাজ করতে চান, তাহলে নেটওয়ার্ক সিকিউরিটি এক্সপার্ট কোর্সটি আপনার জন্য। বিভিন্ন প্রকার হ্যাকিং সফটওয়্যার, গ্যাজেট, টুলসের ব্যবহার জানতে চান, তাহলে হ্যাকার্স টুলবক্স কোর্সটি আপনার জন্য। ডার্ক ওয়েব অভিযান কোর্সে জানতে পারবেন ইন্টারনেটের গোপন দুনিয়া সম্পর্কে এবং সেই জায়গায় কীভাবে এক্সপ্লোর করতে হয় এবং আরও অনেক সেন্সিটিভ ইনফরমেশন। এবং তাছাড়া থাকছে সোশ্যাল মিডিয়া সিকিউরিটি এক্সপার্ট কোর্স, যেটির মাধ্যমে আপনারা সোশ্যাল মিডিয়ার সকল ধরনের নিরাপত্তা সম্পর্কে জানতে পারবেন। দি হিডেন ইন্টারনেট কোর্সের মাধ্যমে ইন্টারনেটের অজানা সম্পর্কে আপনারা আরও জানতে পারবেন। এবং তাছাড়া থাকছে পাইথন ফর ইথিক্যাল হ্যাকিং কোর্স। আর গাইস, সমস্ত ইথিক্যাল হ্যাকিং একসাথে শিখতে চাইলে দি কমপ্লিট ইথিক্যাল হ্যাকিং কোর্স আছে আপনাদের জন্য। দি কমপ্লিট ইথিক্যাল হ্যাকিং কোর্সে আপনারা পেয়ে যাবেন এই সমস্ত ইথিক্যাল হ্যাকিং কোর্সগুলো একসাথে এবং এটির মাধ্যমে আপনি কমপ্লিটলি সমস্ত কিছু শিখতে পারেন। সুতরাং আপনি যদি সাইবার সিকিউরিটিতে ক্যারিয়ার তৈরি করতে চান, তাহলে এখনই technicalbangla.com ওয়েবসাইটে ভিজিট করেন। ওয়েবসাইটের সর্বপ্রথমে একটা ভিডিও দিয়ে দেওয়া থাকবে। এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কীভাবে টেকনিক্যাল বাংলা ওয়েবসাইট ব্যবহার করতে হয়, কীভাবে আপনি কোনো কোর্স এনরোল করবেন অথবা কোনো কোর্স এনরোল করার পর আপনি কোর্সের ভিডিওগুলো কীভাবে দেখবেন এবং তাছাড়া কোনো সমস্যায় পড়লে কীভাবে সমাধান নেবেন। এবং তাছাড়া আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে এই ভিডিওর ডিসক্রিপশনে আমাদের মোবাইল ফোন নাম্বার এবং অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে আমাদের পেয়ে যাবেন। গুগল প্লে স্টোরে গিয়ে টেকনিক্যাল বাংলা লিখে সার্চ করলে আমাদের অ্যাপস পেয়ে যাবেন। এবং তাছাড়া টেকনিক্যাল বাংলায় থাকছে বেশ কিছু ফ্রি ইথিক্যাল হ্যাকিংয়ের কোর্স। সুতরাং দেরি না করে এখনই আমাদের প্ল্যাটফর্মে যুক্ত হয়ে যান। একজন প্রফেশনাল ইথিক্যাল হ্যাকার হতে গেলে আপনাকে কোর্সের পাশাপাশি বিভিন্ন ধরনের ডিভাইসগুলো ব্যবহার করে শিখতে হবে।
তো এই ডিভাইসগুলো ব্যবহার করে আপনি কিন্তু ইথিক্যাল হ্যাকিং এর বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। তো এখন কথা, আপনি কিভাবে ইথিক্যাল হ্যাকিং এর ডিভাইসগুলো কিনবেন? খুব সিম্পল, গুগলে গিয়ে নিউবিডি শপ লিখে সার্চ করুন। নিউবিডি শপ লিখে সার্চ করলে একদম প্রথমে আপনারা newbidishop.com ওয়েবসাইট পেয়ে যাবেন। তো এই জায়গায় ভিজিট করার পর আপনারা কিন্তু আপনার পছন্দের যত সাইবার সিকিউরিটি এবং পেনিট্রেশন টেস্টিং ডিভাইসগুলো রয়েছে সবগুলো একসাথে পেয়ে যাবেন। তো এই জায়গা থেকে আপনারা ইউএসবি রাবার ডাকি, WIPWN, TP-Link, WN722N, Kali Linux Supported Edition, NodeMCU এর Devil Twin ভেরিয়েন্ট, NodeMCU এর Evil Twin ভেরিয়েন্ট, এর পাশাপাশি RTL SDR এবং তাছাড়া বিভিন্ন ধরনের হ্যাকিং এর অ্যাক্সেসরিজ আপনারা পেয়ে যাবেন। এবং এর পাশাপাশি আপনারা কিন্তু নেটওয়ার্কিং অ্যাক্সেসরিজ পাবেন, বিভিন্ন ধরনের মোবাইল ফোন, হেডফোন সহ আপনারা যাবতীয় সমস্ত কিছু কিন্তু newbidishop.com ওয়েবসাইটে পেয়ে যাবেন। তো newbidishop.com ওয়েবসাইটে ভিজিট করার পর ভিউ শপে ক্লিক করে আপনি কিন্তু আপনার পছন্দ মতো প্রোডাক্ট ক্যাটাগরি চুজ করে সে জায়গা থেকে আপনার পছন্দের প্রোডাক্টগুলো কিনে ফেলতে পারেন। তো যেমনটা এই জায়গায় দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং এর গ্যাজেট কিন্তু এই জায়গায় অ্যাভেলেবেল আছে। আর গাইস, তাছাড়া কিন্তু আপনারা নিউবিডি শপের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন। তো ফেসবুকেও নিউবিডি শপের অফিসিয়াল ফেসবুক পেজ আছে। আর আপনারা যদি নিউবিডি শপের সাথে সরাসরি কথা বলতে চান, এই নাম্বারটায় ফোন দিলে সরাসরি আপনি যোগাযোগ করতে পারবেন। তো এখন আমরা কিছু অপারেটিং সিস্টেমের মার্কেট শেয়ার দেখব বর্তমান সময়ে। সব থেকে বড় মার্কেট শেয়ার হলো উইন্ডোজের 40% মার্কেট শেয়ার। দ্বিতীয় মার্কেট শেয়ার হলো অ্যান্ড্রয়েডের মার্কেট শেয়ার 38%, iOS এর 16%, macOS এর 4%। আর যে সমস্ত অপারেটিং সিস্টেমগুলো রয়েছে যেমন লিনাক্সের বিভিন্ন ডিস্ট্রিবিউশন আর কিছু অন্য দুটো একটা অপারেটিং সিস্টেম যেমন ব্ল্যাকবেরি OS দিয়ে, তো এই যে অপারেটিং সিস্টেমগুলো এগুলোর মার্কেট শেয়ার অনলি 2%। তো মার্কেটে সব থেকে বেশি কিন্তু উইন্ডোজ আর অ্যান্ড্রয়েডই ব্যবহার করা হয়ে থাকে। আর আপনি আমার ভিডিওটা যেহেতু দেখতেছেন, হয়তো আপনি কোনো অ্যান্ড্রয়েড ফোনে দেখতেছেন, তা না হলে কোনো উইন্ডোজে। আর যদি iOS ইউজার হয়ে থাকেন তাও মানে হাজারে দুটো একটা হবে। একটা অপারেটিং সিস্টেমের ফাংশন কি হয়ে থাকে? মেমোরি ম্যানেজমেন্ট করা, প্রসেসর ম্যানেজমেন্ট করা, বিভিন্ন ধরনের ফাইলগুলো ম্যানেজমেন্ট করা, বিভিন্ন কানেক্টেড ডিভাইসগুলো ম্যানেজমেন্ট করা, IO ম্যানেজমেন্ট করা, সেকেন্ডারি যে সমস্ত স্টোরেজ রয়েছে ওগুলোকে ম্যানেজ করা, সিকিউরিটি ম্যানেজ করা, বিভিন্ন কমান্ডকে ইন্টারপ্রিটেশন করা, নেটওয়ার্কিং প্রোভাইড করা, কমিউনিকেশন ম্যানেজমেন্ট করা এবং জব অ্যাকাউন্টিং করা। তো একটা অপারেটিং সিস্টেমের কাজ হলো এইগুলোই। তো একটা অপারেটিং সিস্টেম কি কি সুবিধা দেয়? একটা অপারেটিং সিস্টেমকে প্রোটেক্টেড রাখে, যার ফলে বিভিন্ন ধরনের বাইরের সফটওয়্যার কিংবা উল্টোপাল্টা জিনিস যাতে সিস্টেমকে অ্যাফেক্টেড না করতে পারে, এটার হাত থেকে কিন্তু একটা অপারেটিং সিস্টেম রক্ষা করে। যদিও অ্যান্টিভাইরাস থাকে তার জন্য, বাট অ্যান্টিভাইরাসও কিন্তু অপারেটিং সিস্টেমের একটা পার্ট। হাই ডিস্ক অথবা বিভিন্ন ধরনের ডিস্ককে অ্যাক্সেস করতে পারবেন অপারেটিং সিস্টেমের মাধ্যমে, বিভিন্ন ফাইল সিস্টেম দেখতে পারবেন, ডিভাইস এবং ডিভাইসগুলো ব্যবহার করে বিভিন্ন নেটওয়ার্কিং, তাছাড়া সিকিউরিটিও আপনি কিন্তু অপারেটিং সিস্টেমের মাধ্যমে পাচ্ছেন। প্রোগ্রাম এক্সিকিউট করতে দেয়, মানে আপনি যে কোনো সফটওয়্যার প্রোগ্রাম এগুলো রান করতে পারবেন অপারেটিং সিস্টেমের মাধ্যমে। মেমোরি ম্যানেজমেন্ট করতে পারবেন, ভার্চুয়াল মেমোরি ব্যবহার করতে পারবেন, তার পাশাপাশি মাল্টিটাস্কিং করতে পারবেন, মানে একই সাথে অনেকগুলো কাজ। যে সমস্ত IO অপারেশন রয়েছে এগুলো হ্যান্ডেলিং করতে পারবেন, ফাইল সিস্টেমের ম্যানিপুলেশন করতে পারবেন, বিভিন্ন ধরনের ইরর হলে ওগুলো সলভ করতে পারবেন এবং ওগুলো ডিটেক্টও করতে পারবেন। বিভিন্ন ধরনের রিসোর্সগুলো অর্থাৎ RAM, ROM, CPU এটা কোনটা কোন জায়গায় ব্যবহার হবে এগুলোর কাজও কিন্তু করে। আর সব থেকে বড় যে কাজটা অপারেটিং সিস্টেম থাকলে করতে পারবেন সেটা হলো ইনফরমেশন অ্যান্ড রিসোর্স প্রোটেকশন, মানে আপনার হার্ড ডিস্ক, তাছাড়া বিভিন্ন ধরনের ইনফরমেশন, CPU, GPU এগুলো প্রোটেক্টেড তো থাকবে এবং এর পাশাপাশি আপনার ইনফরমেশনও প্রোটেক্ট থাকতেছে। আর তার পাশাপাশি মোটামুটি একটা এনভায়রনমেন্ট তৈরি করে ফেলতেছে, যাকে ইকোসিস্টেম বলে। সো সর্বোপরি দেখা যাক একটা অপারেটিং সিস্টেম মূলত কিভাবে কাজ করতেছে। তো এটা মনে করেন একটা ইউজার, সেটা আপনি হতে পারেন কিংবা যে কেউ হতে পারে, আমিও হতে পারি, যে মূলত একটা অপারেটিং সিস্টেম অথবা একটা কম্পিউটার ব্যবহার করতেছে। তো তারপর থাকে অ্যাপ্লিকেশন, যেমন এই মুহূর্তে আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ব্যবহার করে কিন্তু আপনাদের এই স্লাইডটা দেখাচ্ছি। যদি অপারেটিং সিস্টেম না থাকে আমি কিন্তু মাইক্রোসফট অফিসই চালাতে পারতাম না, তো সেই জায়গায় পাওয়ার পয়েন্টের তো প্রশ্নই আসে না। তো অবভিয়াসলি অ্যাপ্লিকেশন রান হয় অপারেটিং সিস্টেমের উপর। আবার অপারেটিং সিস্টেম কিসে দেওয়া থাকে? অপারেটিং সিস্টেম দেওয়া থাকে হার্ডওয়্যারে। হার্ডওয়্যার হলো কি? হার্ডওয়্যার হলো যেটা আপনি দেখতে পারেন, ছুতে পারেন, অ্যাজ লাইক আপনার কম্পিউটারের কম্পোনেন্টগুলো। হার্ডওয়্যার হিসেবে আপনি গণ্য করতে পারেন কিবোর্ড, মাউস, মনিটর, CPU, GPU, টোটাল আপনার যত কম্পোনেন্টগুলো রয়েছে ওইগুলোকে আপনি হার্ডওয়্যার হিসেবে গণ্য করতে পারেন। তো আশা করি অপারেটিং সিস্টেম কি সেটা তো আপনারা বুঝতে পারছেন। এই অপারেটিং সিস্টেমটাকে হার্ডওয়্যারের সাথে কানেক্ট করতে গেলে আরেকটা জিনিস লাগে, যেটাকে বলে কার্নেল। কার্নেল হার্ডওয়্যার এবং সফটওয়্যারের ভিতর কানেকশন তৈরি করে। তো এটা হলো মিডিল বন্ড, অর্থাৎ হার্ডওয়্যারের সাথে অপারেটিং সিস্টেম কিন্তু সরাসরি কানেক্টেড না, এর ভিতর কার্নেল আছে। কার্নেলও এক ধরনের প্রোগ্রাম, কিন্তু এই প্রোগ্রামটা অত দ্রুত পরিবর্তন হয় না। যেমনটা ধরেন আপনি চাইলেন হুট করে আপনার কম্পিউটারে উইন্ডোজ 10 থেকে 11-এ চলে গেলেন, কিংবা হঠাৎ করে উইন্ডোজ 7 মারলেন, কিংবা আপনার অ্যান্ড্রয়েড ফোনে কোনো কাস্টম রাম ইউজ করলেন, এটা তো অনেক সহজ, অপারেটিং সিস্টেম চেঞ্জ করা খুবই সহজ। বাট কার্নেল কিন্তু খুব সহজে চেঞ্জ করা যায় না। আর কার্নেল যে প্রোগ্রামটা থাকে ওই প্রোগ্রামটা সাইজ অনেক ছোট হয়। কার্নেল চেঞ্জ করা যায় না এমনও না, বিভিন্ন ক্ষেত্রে আপনি চাইলে কার্নেল টুইক করতে পারেন। তো এখন কথা, কার্নেলের কাজটা মূলত কি? এই যে কার্নেল,
এ আসলে ঠিক করে আপনার যে হার্ডওয়্যারগুলো রয়েছে ওইগুলো কিভাবে চলবে, আপনার র্যাম কিভাবে চলবে, আপনার সিপিইউ কিভাবে চলবে, আপনার স্টোরেজগুলো কিভাবে চলবে, কিভাবে কানেক্ট হবে, এসব কিছু কিন্তু ডিসাইড করে কার্নেল। তো কার্নেল তারপর হলো ওই কানেকশনটা তৈরি করে দেয় অপারেটিং সিস্টেমের সাথে, তারপর অপারেটিং সিস্টেম এবং হার্ডওয়্যারের ভিতরে একটি কানেকশন তৈরি হয়ে যায়। আর ইউজার তো টার্মিনাল অথবা গ্রাফিক্যাল ইন্টারফেসের মাধ্যমে কম্পিউটারের সাথে কানেক্টেড থাকে। সো গাইজ, আশা করি আপনারা বুঝতে পারছেন একটা অপারেটিং সিস্টেম কি, অপারেটিং সিস্টেম কিভাবে কাজ করতেছে, আর এর পাশাপাশি ইউজার কিভাবে অপারেটিং সিস্টেম ব্যবহার করে, তাছাড়া অপারেটিং সিস্টেম কিভাবে হার্ডওয়্যারের সাথে কানেক্টেড হয়, আর তাছাড়া কার্নেলের কাজটা কি। 32 বিট আর 64 বিট এই দুটোই হলো কম্পিউটারের আর্কিটেকচার। তো পুরোনো জেনারেশনের যে কম্পিউটারগুলো ছিল ওগুলোতে 32 বিট আর্কিটেকচার ব্যবহার করা হতো। তো 32 বিট আর্কিটেকচারে বেশ কিছু প্রবলেম ছিল, যেমন 32 বিটের সিস্টেমগুলো 3.2 জিবির বেশি র্যাম ব্যবহার করতে পারতো না, যেখানে 64 বিট মানে বর্তমান সময়ে যে 64 বিট আর্কিটেকচারটা আমরা ব্যবহার করি এটা ব্যবহার করে আমরা 17 বিলিয়ন জিবি র্যাম ব্যবহার করতে পারি। তো বুঝতেই পারতেছেন। আর এর পাশাপাশি 32 বিট প্রসেসর ব্যবহার করে শুধুমাত্র আপনি 32 বিট অপারেটিং সিস্টেমই চালাতে পারবেন, কিন্তু 64 বিটের যে প্রসেসরগুলো রয়েছে ওইগুলো ব্যবহার করে আপনারা কিন্তু 32 বিটের অপারেটিং সিস্টেমও রান করতে পারেন অথবা 64 বিটের অপারেটিং সিস্টেমও রান করতে পারেন। তো আসলে 32 বিট আর 64 বিটের প্রয়োজন কেন আসলো? যখন সময়ের সাথে সাথে মানুষের চাহিদা বাড়তে থাকলো, প্রথম আমলে যে কম্পিউটারগুলো তৈরি হয়েছিল এগুলো র্যাম থাকতো 10 কিলোবাইট, 20 কিলোবাইট সামথিং এইরকম। আজ থেকেও 8-9 বছর আগে মোবাইল ফোনে কিন্তু আমরা 256, 512 জিবির মতো র্যাম ইউজ করছি। এমনকি বছর 10 আগে আমরা কম্পিউটারে 1 জিবি, 512 মেগাবাইট এ ধরনের র্যামও কিন্তু দেখছি, যেগুলোতে আমরা উইন্ডোজ এক্সপি রান করতাম। বাট সময়ের সাথে সাথে কম্পিউটারের রিসোর্সের যে চাহিদা ওইটা বাড়তে থাকতেছে। তো যার ফলে বর্তমান সময়ে এসে আমাদের খুব হাইফাই রিসোর্সের প্রয়োজন হয়। তো এই চাহিদাটা মেটানোর জন্য আসলে 64 বিট আর্কিটেকচার আসে। আর হ্যাঁ, 64 বিট আর্কিটেকচার ব্যবহার করে আমরা 17 বিলিয়ন জিবি র্যাম পর্যন্ত ইউজ করতে পারবো। তো হতে পারে এখন থেকে 50-60 বছর পরে 17 বিলিয়ন জিবি র্যামও কম হতে পারে, মানে ওর থেকে বেশি প্রয়োজন হতে পারে। তো তখন 128 বিট আসবে, যেটা আরও অনেক বেশি লিমিট থাকবে। তো এরকম আপাতত কোনো দরকার দেখতেছি না, আমাদের 16 জিবি 32 জিবি র্যামই এনাফ থাকতেছে আমাদের পিসিতে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে 32 বিট আর 64 বিটের মধ্যে পার্থক্য কি। তো অবভিয়াসলি চেক করতে ভুলবেন না যে আপনার কম্পিউটারের যে প্রসেসরটা ওটার আর্কিটেকচার কি, এবং এটা চেক করা খুব সহজ। আপনার কম্পিউটারে গিয়ে দিস পিসি ওপেন করুন এবং এরপর শো মোর অপশনে যান এবং প্রপার্টিসে যান। তো এই জায়গায় গেলে আপনারা দেখতে পারবেন যে আপনাদের কম্পিউটারে কোন প্রসেসরটা আছে এবং ওটার ক্লক স্পিড কত, যে র্যাম ইউজ করতেছেন সেটা সাইজ কত। আর সিস্টেম টাইপে গেলে আপনারা দেখতে পারবেন 64 বিট অপারেটিং সিস্টেম চলতেছে আমার এই জায়গায়, আর আমার প্রসেসরটাও 64 বিট বেসড, মানে ওই আর্কিটেকচারটা ফলো করে তৈরি করা। আর আমি উইন্ডোজ 11 ইউজ করতেছি। আর হ্যাঁ গাইস, 32 বিটে কম মাল্টিটাস্কিং করা যায়, আর 64 বিটে আপনারা অসংখ্য মাল্টিটাস্কিং করতে পারবেন, মানে প্রচুর পরিমাণে অ্যাপ ব্যাকগ্রাউন্ডে রান করতে পারবেন। মাল্টিটাস্কিং বলতে যা বোঝায় আর কি। তো এখন আমরা উইন্ডোজ আর লিনাক্সের ভিতর ডিফারেন্স নিয়ে কথা বলবো, যে আসলে লিনাক্স আর উইন্ডোজের ভিতর ডিফারেন্স কি। আর ঠিক যেমনটা আমরা আগে জানলাম যে অপারেটিং সিস্টেম কিভাবে কাজ করে, তো তার ভিত্তিতে এখন মূলত আমরা দেখবো যে উইন্ডোজ আর লিনাক্সের ভিতর মূলত পার্থক্য কি। সো গাইজ, উইন্ডোজ আর লিনাক্সের ভিতর প্রথম যে পার্থক্য সেটা হলো উইন্ডোজে বিভিন্ন ধরনের ডাটার জন্য বিভিন্ন ড্রাইভ থাকে, সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ, এগুলো বিভিন্ন পার্টিশন। বাট লিনাক্সে কিন্তু সাধারণত এরকম থাকে না। লিনাক্সে একটা হায়ারার্কিক্যাল ফাইল সিস্টেম থাকে টিডির মতো। সো উইন্ডোজে বিভিন্ন ধরনের ড্রাইভ আছে যেমন সিডিই, বাট লিনাক্সে কোনো ড্রাইভ থাকে না, এটা রুট সিস্টেমে কাজ করে। হার্ড ডিস্ক, সিডি রম, পেইন্টার এগুলোকে উইন্ডোজে ডিভাইস হিসেবে কাউন্ট করা হয়, কিন্তু লিনাক্সে এগুলোকে ফাইল হিসেবে কনসিডার করা হয়। উইন্ডোজে 4 ধরনের অ্যাকাউন্ট থাকে, একটা হলো অ্যাডমিনিস্ট্রেটর, দ্বিতীয়টা স্ট্যান্ডার্ড, তৃতীয়টা চাইল্ড, আর 4 নাম্বারটা গেস্ট। কিন্তু লিনাক্সে 3 ধরনের ইউজার টাইপ থাকে, একটা হলো রেগুলার, দ্বিতীয়টা রুট, আর লাস্টের যেটা সেটা হলো সার্ভিস অ্যাকাউন্ট। সো উইন্ডোজে অ্যাডমিনিস্ট্রেটরের কাছে সকল ধরনের ক্ষমতা আছে সিস্টেম মডিফাই করার, আর ঠিক তেমন লিনাক্সেও রুট ইউজারের কিন্তু সকল পারমিশন আছে এগুলো এডিট করার। আপনি উইন্ডোজে চাইলে কিন্তু এক নামে দুটো ফাইল রাখতে পারেন না, কিন্তু লিনাক্সে রাখা যায়। আসলে লিনাক্স হলো কেস সেন্সিটিভ, মানে এই জায়গায় আপনি চাইলে ধরেন ABCD যে কোনো একটা বড় ছোট করে করে একই নামে কিন্তু অনেক ফাইল রাখতে পারেন। উইন্ডোজে মাই ডকুমেন্টকে ডিফল্ট হোম ডিরেক্টরি হিসেবে বলা হয়ে থাকে, আর লিনাক্সে হোম ইউজার নেম মানে আপনি যে ইউজার হন, অ্যাজ লাইক ধরেন হোম/ডেভিল কিংবা হোম/কালি, তো এই যে ডিরেক্টরিটা এটাই কিন্তু আসলে লিনাক্সে আপনার হোম ডিরেক্টরি। তো এখন কথা, হ্যাকাররা কেন লিনাক্স প্রেফার করে? তো প্রথম যে জিনিস সেটা হলো লিনাক্স হলো ওপেন সোর্স হয়। লিনাক্সে সকল ধরনের সফটওয়্যার এবং প্রোগ্রাম খুব সহজে পাওয়া যায়, এবং তাছাড়া এগুলো ডেভেলপ করা অনেক বেশি সহজ। 2 নাম্বার যে কারণ সেটা হলো লিনাক্সে কম্প্যাটিবিলিটি বেশি, মানে লিনাক্সের যত অ্যাপ্লিকেশনগুলো রয়েছে লিনাক্সে খুব সুন্দরভাবে চলে।
তাছাড়া লিনাক্স হলো খুব ফাস্ট আর ইনস্টল করা সহজ, লিনাক্সের স্টেবিলিটি ভালো, লিনাক্সের নেটওয়ার্কিং খুবই বন্ধুত্ব সুলভ, লিনাক্সে মাল্টিটাস্কিং করা অনেক সহজ আর রিসোর্সও কম লাগে, লিনাক্সে কমান্ড লাইন ইন্টারফেস ব্যবহার করে সকল ধরনের কাজ খুব সুন্দরভাবে করা যায়, লিনাক্স লাইটার আর পোর্টেবল, মানে এটা আপনি পেন ড্রাইভে করেও একটা সিস্টেমে কিন্তু রান করতে পারেন, আপনাকে টোটালি একটা অপারেটিং সিস্টেম ইনস্টল করার দরকার নেই। লিনাক্সের মেনটেনেন্স সহজ আর টাইমও কম লাগে, উইন্ডোজে একবার উইন্ডোজ রিপেয়ারিং স্ক্রিন আসলে কি হয় এটা আপনারা ভালোভাবে জানেন। আর লিনাক্সে হার্ড ডিস্কের ফুল ইউজ করা যায়, আর এ বাদেও না আরো বিভিন্ন জিনিস রয়েছে, এগুলো তো শুধু কারণ না হ্যাকাররা ইউজ করে, অনেকগুলো কারণ রয়েছে। তো এর পরের ভিডিওতে আমি লিনাক্স নিয়ে কথা বলবো এবং লিনাক্সের আর্কিটেকচার, হ্যাকাররা কেন লিনাক্স ইউজ করে, লিনাক্সে কি কি এক্সট্রা সুবিধা রয়েছে, কি কি বেনিফিট রয়েছে, লিনাক্স কিভাবে শুরু করবেন, এই সমস্ত জিনিস নিয়ে আমি কথা বলবো, যাতে করে আপনাদের লিনাক্স ব্যবহার করতে কোনো অসুবিধা না হয়। সো গাইজ, আশা করি এই ভিডিওটা থেকে আপনারা অপারেটিং সিস্টেম কি এটা সম্পর্কে জানতে পারিছেন, অপারেটিং সিস্টেম কিভাবে কাজ করে, কোন অপারেটিং সিস্টেমের কত মার্কেট শেয়ার, অপারেটিং সিস্টেমের ফাংশনগুলো কি কি, ফিচারগুলো কি কি, তার পাশাপাশি কার্নেল এটা কিভাবে সফটওয়্যারকে হার্ডওয়্যারের সাথে কানেক্ট করে এটাও সম্পর্কে জানতে পারিছেন, 32 বিট 64 বিট অপারেটিং সিস্টেমের ভিতর ডিফারেন্স কি, লিনাক্স আর উইন্ডোজের ভিতর মেজর ডিফারেন্স কি, মানে আর্কিটেকচার তো কম বেশি সবার এক, বাট এই জায়গায় যে প্রিভিলিয়াস, সহজ কথায় বলতে গেলে কাস্টমাইজেশনের যে সুবিধা ওইটা লিনাক্সে বেশি, উইন্ডোজে কম। উইন্ডোজ একটা ধরাবান্ধা অপারেটিং সিস্টেম আর লিনাক্স হলো ছেড়ে দেয়া, যাকে ওপেন সোর্স বলে। আর আপনি চাইলে উইন্ডোজের কিন্তু অপারেটিং সিস্টেমে খুব বেশি একটা এডিট করতে পারবেন না, আর আপনি লিনাক্সে অপরদিকে চাইলে কিন্তু একটা নিজের অপারেটিং সিস্টেমও তৈরি করে ফেলতে পারেন খুব সহজে, এতটা ওপেন সোর্স। তো আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারিছেন, আর এর পরের ভিডিওতে আমরা লিনাক্স সম্পর্কে জানবো, হ্যাকিং এর জন্য বিভিন্ন অপারেটিং সিস্টেম সম্পর্কে জানবো, এবং হ্যাকাররা কেন লিনাক্স ইউজ করে এটা সম্পর্কেও জানবো, আর ইথিক্যাল হ্যাকিং এর জন্য বেস্ট কোন অপারেটিং সিস্টেমগুলো সেগুলো সম্পর্কে জানবো। তো এই ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।